যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলছেন হাসনাত। আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বলছেন মাসুদ সাইদি। হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছিল বলছেন শহীদুদ্দিন অ্যানি। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। যে ছাত্রলীগ হতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলছেন হাসনাত। যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি। রাত 8:30টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাইম মল্লিক। আজহারুলের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে বলছেন মাসুদ সাইদি। 5 আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যতয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? তার মুক্তির দাবিতে কেন আমাদের রাজপথে নামতে হয়েছে? তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশনের নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। টুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি করছি। এটিএম আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে একজন, 3 কিলোমিটার দূর থেকে আরেকজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সঙ্গে নিয়ে ট্রেন থেকে নেমেছেন। এরকম গাঁজাখুরি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তির দাবি করছি না, এই পচা সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে, বিচার করেছে, ওই সমস্ত বিচারপতিদের ফাঁসির দাবি করছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি, মেহেরবানি করে আমাদের ধৈর্যচ্যুতি ঘটাবেন না। আমরা কিন্তু ফোর্স করতে জানি। 5 আগস্ট আমরা দেখেছি কিভাবে ফোর্স করতে হয়। হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছিল বলছেন শহীদুদ্দিন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, এই সরকার না করলেও জনগণের সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার করবে। ক্ষমতায় এলে বিএনপি তাদের বিচার করবে। তখন শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে। আর শেখ হাসিনার রাজনীতি নিষিদ্ধ হয়ে গেলে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হয়ে যাবে। তিনি বলেন, হাসিনার বাবাও দেশের সম্পদ লুটপাট করেছে, দেশের জন্য কিছু করেনি। হাসিনাও দেশের সম্পদ লুটপাট করেছে, দেশের জন্য কিছু করেনি। 1972 থেকে 75 পর্যন্ত এমন লুটপাট করা হয়েছে যে দেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল। তাদের রাজনীতি কখনো জনগণের জন্য ছিল না, কখনো জনগণের সমর্থন দিয়ে ক্ষমতা যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থেকে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন, কারো একা আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। ছাত্ররা, আমরা রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। ভারতের সমালোচনা করে তিনি বলেন, ভারত এই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তারা হাসিনার সঙ্গে সম্পর্ক রাখতে চায়। হাসিনাকে ক্ষমতায় রাখতে বারবার কাজ করেছে। শেখ হাসিনার বিচার শুরু হতে পারে এপ্রিলে। বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসে শুরু হতে পারে। এই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজগুলো শেষ করার চেষ্টা করছে বলেও জানান এই আইনজীবী। আমরা আশা করি আগামী মাসের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হবে। যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, তাহলে এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবিসি বাংলাকে বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার ইসলাম।
গণঅভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম, অপহরণ সহ বিভিন্ন অভিযোগে 250টিরও বেশি মামলা হয়েছে। বেশ কয়েকটি মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে ওই সময়ের আগেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক বিচার শুরু করতে চান ট্রাইব্যুনালের কৌঁসুলিরা। চলতি বছরের মধ্যে বেশ কিছু মামলার বিচার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের। সবগুলো মামলার বিচার শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। এক্ষেত্রে সিলেক্টেড কিছু মামলাকে হয়তো এবছরের মধ্যে শেষ করা যাবে বলছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সেক্ষেত্রে প্রধান আসামি যিনি, তার অন্তত একটা মামলার বিচার আমরা এবছর শেষ করার চেষ্টা করব। বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম। ফেরানোর প্রক্রিয়া কতদূর? শেখ হাসিনার উপস্থিতিতেই মামলাগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলিরা। ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। কিন্তু গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতিকে গত 6 মাসেও দেশে ফেরানো সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে ভারতের কাছে এই ব্যাপারে রিকোয়েস্ট করা হয়েছে। ভারত কোনো রিপ্লাই দেয়নি বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন। তারপরও শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা থেমে নেই বলে জানিয়েছেন এই কৌঁসুলি। নানাভাবে চেষ্টা অব্যাহত আছে। যদি ওনাকে আনা যায় ভালো, আর যদি না আনা যায় তাহলে আইনে যে প্রক্রিয়া আছে ইন অ্যাবসেন্সি ট্রায়াল সেটি অনুসরণ করে আমরা অগ্রসর হব, বিবিসি বাংলাকে বলেন মিস্টার ইসলাম। জাতিসংঘের সহযোগিতা চাওয়া হচ্ছে। গত বছর জুলাই আগস্টে বিক্ষোভ দমনে শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের নেতারা যেভাবে বল প্রয়োগ করেছে সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের অনুসন্ধান দল। দমন-পীড়নের ওইসব ঘটনা মানবতা বিরোধী অপরাধের কাতারে পড়তে পারে বলেও জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তখনকার ঘটনার তদন্ত করতে গিয়ে দলটি যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছে সেগুলো কাজে লাগাতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতোমধ্যেই আমরা যোগাযোগ শুরু করেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের কাছ থেকে গণহত্যা সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ সংগ্রহ করা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা সহ মানবতা বিরোধী মামলার অপরাধে অভিযুক্তদের বিচার করার ক্ষেত্রে জাতিসংঘের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। জাতিসংঘের মতো একটা সংস্থা বলছে যে এটা হোয়াইট স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে কিলিং হয়েছে এবং সেটা হাসিনার নির্দেশে হয়েছে। কি কি অস্ত্র ব্যবহার করে কিভাবে হত্যা করা হয়েছে সেটাও বলা হয়েছে। এটা একটা শক্ত প্রমাণ যা অপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বলেন মিস্টার ইসলাম। উল্লেখ্য যে জুলাই আগস্টে বিক্ষোভ দমন ও হত্যার ঘটনার তদন্ত শেষে গত 12 ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। সেখানে বলা হয়েছে এটা বিশ্বাস করার ভিত্তি আছে যে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে জড়িয়ে পড়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রায় 1400 জনের মতো মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নেতৃত্ব দেন বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। তখনকার প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করতে বলেছিলেন এবং বিশেষভাবে বিক্ষোভের মূল হোতা সহিংসতা সৃষ্টিকারীদের গ্রেফতার, হত্যা এবং হত্যার পর লাশ লুকিয়ে রাখার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্যকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রোরি মুনগোভেন বিবিসিকে বলেন, প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরা হয়েছে, কিছু ক্ষেত্রে যা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে এবং সেসবের সুবিচার হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।